শেখ হাসিনা হচ্ছে স্বৈরশাসক কিন্তু আপনার শুরু থেকেই ছিলেন না। সরকার গঠন করেছে এখন পর্যন্ত ৫ মাস হয়নি। এখনই তারা বিরোধী দলের উপর দমন-পীড়ন চালানো শুরু করে দিয়েছে, তাহলে শেখ হাসিনার মতো ১৭ বছর শাসনামল যদি তারা টিকে থাকতে পারে, তাহলে শেখ হাসিনার হচ্ছে বেশি কিছু হবে না, যে তার তো কোনো নিশ্চয়তা নেই। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরবর্তী সময়ে যারা হচ্ছে উপদেষ্টা ছিলেন, ম্যাক্সিমাম পার্সনগুলো হচ্ছে তারা নিজেদের আখার গোছাতেই ব্যস্ত ছিলেন। এখন পর্যন্ত আমাদের আহত ভাইরা সঠিকভাবে চিকিৎসাই পাচ্ছে না। আমাদের আহত ভাইদের চিকিৎসার স্থান থেকেই তিনি আসলে এখন পর্যন্ত ব্যর্থ। তাহলে কর্মসংস্থান আসলে জোগাড় করে দিয়ে কবে, সেটা নিয়ে আসলে আমরা নিশ্চিত নই। ২৪-এর অভ্যুত্থানটা তো কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা বা কোনো একটা মানে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে অপসারণ, এই ধরনের কোনো লক্ষ্য নিয়ে আসলে হয় নাই। আহত জুলাই যোদ্ধাদের বর্তমান বাস্তবতা কেমন? আপনার সঙ্গে কারো যোগাযোগ আছে কিনা, বা পরিবারগুলোর খোঁজ খবর যতটুকু আপনার মাধ্যমে যদি একটু জানতে পারি, তাদের কর্মসংস্থানের সুযোগ হয়েছে কিনা, অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে প্রত্যাশা আপনারা করেছিলেন সেটি পূরণ হয়েছে কিনা, কারণ তারাই তো 18 মাস ক্ষমতায় ছিল এবং আপনাদেরই সরকার। শিওর। তার আগে অবশ্য আমি 1 মিনিট একটু বলতে চাই। সাকিব ভাই বলেছিলেন যে বর্তমান সরকার এখনও শেখ হাসিনার মতো হয়ে ওঠেনি, বা শেখ হাসিনা যেই কার্যক্রমগুলো চালিয়ে গিয়েছিলেন সেই পর্যায়ে যায়নি। তো দেখেন, শেখ হাসিনা হচ্ছে স্বৈরশাসক কিন্তু আপনার শুরু থেকেই ছিলেন না। তিনি 17 বছর শাসনামলের ভিতরে প্রথম 5 বছর কিন্তু তিনি স্বৈরশাসক ছিলেন না। প্রথম 5 বছরের পরবর্তী সময় গিয়ে তিনি আসলে স্বৈরাচার কার্যক্রমগুলো রানিং করেছিলেন। তবে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি, বিএনপি সরকার গঠন করেছে এখন পর্যন্ত 5 মাস হয়নি। এখনই তারা বিরোধী দলের উপর দমন-পীড়ন চালানো শুরু করে দিয়েছে, তাহলে শেখ হাসিনার মতো 17 বছর শাসনামল যদি তারা টিকে থাকতে পারে, তাহলে শেখ হাসিনার হচ্ছে বেশি কিছু হবে না, যে তার তো কোনো নিশ্চয়তা নেই। আর আপনি যেটা বললেন আর কি, যে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা হস্তান্তর করার পরবর্তী সময় বা আগে আর কি, যিনি ক্ষমতা নেওয়ার আগে আমরা ভেবেছিলাম যে আসলে তিনি হয়তো জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মোটামুটি ভালো কাজ করবেন, জনগণের আশা-আকাঙ্ক্ষাগুলো নিয়ে কাজ করবেন, বা জুলাইয়ে যারা শহীদ হয়েছেন তাদের বিষয়গুলো ভাববেন এবং কাজ করবেন। তবে আমরা দেখলাম যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পরবর্তী সময়ে যারা হচ্ছে উপদেষ্টা ছিলেন, ম্যাক্সিমাম পার্সনগুলো হচ্ছে তারা নিজেদের আখার গোছাতেই ব্যস্ত ছিলেন, যার কারণে আসলে জুলাইয়ের তেমন একটা উন্নয়ন বা উন্নতি হয়নি। আমরা ভেবেছিলাম যে আসলে অন্তর্বর্তীকালীন সরকার হয়তো বা রাজনৈতিক দলগুলোকে গুছিয়ে হয়তো বা দিয়ে যাবে, তার হয়তো বা পরবর্তী সময় সরকার এসে সেগুলো বাস্তবায়ন করবে। আমরা দেখেছি জনাব তারেক রহমান সাহেব তিনি রংপুরে পথসভায় গিয়ে বলেছিলেন যে আপনারা সকলে গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিবেন। গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিলে জুলাইয়ের শহীদদের আত্মত্যাগকে মর্যাদা দেওয়া হবে, জুলাইয়ের আহতদের আত্মত্যাগকে মর্যাদা দেওয়া হবে। তবে আমরা স্পষ্টভাবে লক্ষ্য করতে পারছি তিনি সরকার গঠন করার পরবর্তী সময় তার হচ্ছে যে দেওয়া কথা ছিল সেখান থেকে ফিরে চলে এসেছে। তিনি একেবারে আসলে জুলাইয়ের যে গণভোটের রায়গুলো ছিল সেগুলো বাস্তবায়ন করতে একবারই প্রস্তুত নয় বা রাজি নয়। তিনি আসলে জুলাইয়ের যেই জুলাই সনদটা ছিল আসলে সেটাই বাস্তবায়ন করতে চায়নি, খুবই প্যাশারকেটভাবে হচ্ছে সেটা বাস্তবায়ন করানো হচ্ছে। আপনি যেটা বলেন যে আসলে আমাদের আত্মত্যাগের বিষয় বা হচ্ছে আমাদের সাথে খোঁজখবর আছে কিনা আমাদের সহযোদ্ধা ভাইদের, অবশ্যই আমি একটা সংগঠনের সহসভাপতি হিসাবে আছি, কেন্দ্রীয় সহসভাপতি হিসেবে। এটা হচ্ছে ন্যাশনাল জুলাই ওয়ারিয়র্সের, এটা হচ্ছে এনসিপির অঙ্গ সংগঠনের, অবশ্যই এখনও পাবলিশ হয়নি, তবে খুব শীঘ্র পাবলিশ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সহযোদ্ধা ভাইরা আমাদেরকে কল দিয়ে এখন পর্যন্ত বলে যে ভাইয়া আমরা সঠিকভাবে ট্রিটমেন্ট নিতে পারছি না, আমরা মেডিকেল গেলে হচ্ছে আমাদের মেডিকেল থেকে তাড়িয়ে দেয়, বিভিন্নভাবে হচ্ছে তারা আমাদেরকে কমপ্লেন জানায়। আমরা তাদেরকে বলি যে আপনাকে কোন মেডিকেল থেকে তাড়িয়ে দেয়, সেখানে গিয়ে হচ্ছে আমাদের কল ধরিয়ে দেন, আমরা কথা বলে দিব। তো দেখেন আমরা আসলে আমাদের সহযোদ্ধা পাই হচ্ছে প্রায় 24 থেকে 25 হাজারের মতো। তো কতজন ব্যক্তি আমাদেরকে কল দিবে বা কতজন ব্যক্তির জন্য আমরা হচ্ছে মেডিকেলের ডিরেক্টরদেরকে রিকোয়েস্ট করব? তো দেখেন এখন পর্যন্ত আমাদের আহত ভাইরা সঠিকভাবে চিকিৎসাই পাচ্ছে না। এখন পর্যন্ত প্রায় 150-র উপরে আমাদের ভাইয়েরা হচ্ছে তাদের ফাইল রেডি করা আছে, তারা হচ্ছে বাইরে যা ট্রিটমেন্ট নিবে সেগুলো যাওয়া হচ্ছে না। এগুলো নিয়ে খুবই হয়রান শিকার হতে হচ্ছে। প্রতিনিয়ত আমাকে কল করে বলে যে ভাই দেখেন আমার কাগজ রেডি, আমাকে প্রতিনিয়ত বলা হয় যে কালকে পরশু আইসো তোমার এই কাজটা করে দেওয়া হবে। তো এখন পর্যন্ত আমাদের আহত ভাইরা হচ্ছে হয়রান শিকার হচ্ছে। তো আমরা মনে করি যে আসলে আমরা ভেবেছিলাম যে হয়তো অন্তর্বর্তী তো জনাব তারেক রহমান সাহেব হয়তো সরকার গঠন করার পরবর্তী সময়ে আমাদের, কারণ যত নির্বাচিত সরকার অবশ্যই তার সব কিছুরই দক্ষতা বা ক্ষমতা থাকবে, সব কিছু তিনি নিয়ন্ত্রণ করতে পারবে। তিনি হয়তো বা শহীদ পরিবারদের যে চাওয়া পাওয়া আছে সেগুলো বাস্তবায়ন করতে পারবে। আমাদের আহত যে ভাইগুলো এখনও বিভিন্ন পর্যায়ে মেডিকেল যাতায়াত করে তাদের চিকিৎসাগুলো নিশ্চিত করতে পারবে, যাদের হচ্ছে বাইরে যায় ট্রিটমেন্ট নেওয়ার কথা তাদের বিষয় ব্যবস্থা নিতে পারবে। তবে আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি আসলে তিনি সেই স্থান থেকেও ব্যর্থ। আমাদের আহত ভাইদের চিকিৎসার স্থান থেকেই তিনি আসলে এখন পর্যন্ত ব্যর্থ। তাহলে কর্মসংস্থান আসলে জোগাড় করে দিয়ে কবে, সেটা নিয়ে আসলে আমরা নিশ্চিত নই। নিশ্চয়ই।
সাকিব আনোয়ার, স্বভাবতই গণঅভ্যুত্থানের সময় তরুণদের যে প্রত্যাশা ছিল, কথা বলে যেটি বোঝা যাচ্ছে এখন 2 বছর পরে সে বাস্তবিকভাবেই সেগুলোর অনেকটার বাস্তবায়ন হয়নি। এই হতাশার কণ্ঠধ্বনি তো শোনাই যাচ্ছে। সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব নেয়, সেটি যে সরকারই হোক, অন্তর্বর্তীকালীন সরকারের সামনেও নিশ্চয়ই বড় চ্যালেঞ্জ ছিল। 18 মাসের সরকার, বর্তমান সরকার খুব কম সময়ের সরকার। আপনি কি দেখেন তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে কিনা, নাকি হতাশা অনীহা সেখানেও রয়েছে? আপনি বলছিলেন মানুষ কিন্তু জেগে উঠেছে, সেই জেগে ওঠা মানুষের বড় স্টেক হোল্ডার কিন্তু এই তরুণরা। হ্যাঁ, না নিশ্চয়ই তরুণদের হাতেই তো আসলে যে কোনো ধরনের পরিবর্তন হয়, যে কোনো ধরনের প্রতিবাদ যেমন হয়, নতুন কিছু গড়ে তোলার ব্যাপারটাও তরুণদের হাতে হয়, এটা তো বরাবরই। হ্যাঁ, হতাশার ব্যাপারটা আছে, মানে তরুণদের মধ্যে আছে, তরুণদেরকে নিয়েও আছে। মানে তরুণদেরকে মানে দেখে যে সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমে এসেছিল আজ থেকে 2 বছর আগে, সেই সাধারণ মানুষকে আজকে যদি আপনার তরুণদের নেতৃত্বে কোনো একটা বিষয় নিয়ে যদি একই ধরনের কোনো একটা প্রোটেস্টের ব্যাপার আসে, তারা নেমে আসবে কিনা এটা নিয়ে যথেষ্ট অন্তত ভাববে। এই পরিস্থিতি তৈরি হয়েছে। হ্যাঁ, এই পরিস্থিতি তৈরি হয়েছে। তো ফলে তরুণদের মধ্যে এক ধরনের হতাশা আছে, আবার তরুণদের নিয়েও এক ধরনের হতাশার ব্যাপার আছে। বিশ্বাসের জায়গাটা আসলে ভেঙে গেছে। মানে ওই যে যেটা বলছিলাম যে ইন্টারিমের সময় কেন 7,000 মাল্টিমিলিয়নিয়ার বাড়বে, কেন ওর অভ্যুত্থানের মানে নেতৃত্ব দিয়েছেন বলে আসলে আমরা যাদেরকে জানি বা যারা অন্তত নিজেদেরকে সেভাবে পোট্রে করেন, তারা কিভাবে একদম শূন্য থেকে কোটিপতি হয়ে যাবেন। এবং মানে সেটা তো ডকুমেন্টেড, যেটার কথা বলছি, যেগুলো ডকুমেন্টসের বাইরে সেটা তো আলোচনা আসছে না। ফলে ওই হতাশার ব্যাপারটা আছে। হ্যাঁ, একটা ব্যাপার হলো কি, ধরেন 24-এর অভ্যুত্থানটা তো কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা বা কোনো একটা মানে যারা ক্ষমতায় ছিল তাদেরকে ক্ষমতা থেকে অপসারণ, এই ধরনের কোনো লক্ষ্য নিয়ে আসলে হয় নাই। রাষ্ট্র কাঠামো ভেঙে ফেলা, নতুন করে একটা কিছু গড়া, অর্থাৎ আমরা যেটাকে বলি গণতান্ত্রিক রূপান্তর, এই গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে আসলে সাধারণ মানুষ নেমেছিল। ভেতর থেকে কি শব্দ সে চিন্তা করেছে, সে গণতান্ত্রিক রূপান্তর শব্দ, কাঠামো ভেঙে ফেলা শব্দ, এই ধরনের কোনো শব্দ হয়তো তার ভেতরে ছিল না, বাট প্রত্যাশা তার ভেতরে যেটা ছিল, যেটা সে অনুভব করেছে, সেটা আলটিমেটলি এটাই। কিন্তু সেই কাঠামো ভেঙে ফেলে নতুন করে গণতান্ত্রিক রূপান্তরের যে জার্নিটা, সেই জার্নিটা আমরা আসলে ইন্টারিমের মানে 1.5 বছরেও আমরা শুরুই করতে পারলাম না। আর নতুন করে যখন একটা নির্বাচিত সরকার আসলো, তখন তো আসলে যেটা আতিক বারবার বলছিলেন কিংবা স্নিগ্ধও বললেন, যে যেভাবে আসলে আমাদের অগ্রসর হওয়ার কথা ছিল, আমরা ঠিক সেই জায়গাতে আসলে যেতে পারছি না। স্নিগ্ধ অনেকটা আশাবাদ দেখেন, অবশ্যই আমরা তো সবাই আশাবাদ দিই যে কিছু একটা তো হবে, এবং কিছু একটা অনেকটা হয়েছেও। আসলে একদম কিছু হয় নাই সেটা না, অনেক কিছু হয়েছে। মানে ধরেন এখানে অন্তত নিশ্চিতভাবে বলা যায় যে এখান থেকে প্রত্যাশা করি আর কি, যেখান থেকে আমি যে কিছুই বলি না কেন, আমি অন্তত এখান থেকে মানে বের হওয়ার পর বাসা পর্যন্ত যেতে পারবো। মানে এটাতে রাষ্ট্র আমাকে আসলে খুব বাধা দিবে এটা মনে হয় না এখনো। কিন্তু মানে আমি নিজে মানে যখন শেখ হাসিনার শাসন আমলে এই ধরনের টকশো থেকেও বের হওয়ার ক্ষেত্রে আমাকে চ্যানেলের গাড়ি ভিন্নভাবে আমাকে বের করে বাসায় পৌঁছে দিয়েছে, এই ঘটনা আমার সাথে ঘটেছে। তো এই জায়গাটাতে এখন আমি নাই। এখন ধরেন এই যে লড়াইটা আমরা যখন করেছিলাম শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে, তখন এখন যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তাদের সাথে আমরা একই মানে কাঁধে কাঁধ মিলিয়ে যুগপৎ লড়াই ছিলাম। 31 দফা তো আসলে বিএনপির 31 দফা না, তাদের ছিল 27 দফা। আমরা বাকি যুগপথের অন্যান্য, বিশেষ করে আমাদের গণতন্ত্র মঞ্চ, আমাদের যে দফা 14টা ছিল সেটাকে মিলিয়ে পরে 31 দফা হয়েছে। তার মানে আমরা একসাথে লড়াই করেছি। তাদের বিরুদ্ধে তো এখন তাদের যে ভুলগুলো সেগুলো নিয়ে কথা বলছি। যেমন ধরেন 31 দফার 9 নম্বর দফায় বিচার বিভাগের স্বাধীনতার কথা স্পষ্টভাবে বলা ছিল, একদম মানে মাজদার হোসেন মামলার আলোকে আমরা বিচার বিভাগ স্বাধীন করব। সেখানে আপনার সুপ্রিম কোর্ট সচিবালয়ের কথা বলা ছিল, অথচ ইন্টারিমের সময় যে 133টা অধ্যাদেশ হয়েছে, এর মধ্যে থেকে আপনার 4টা যে আউটরাইট বাতিল করে দেওয়া হয়েছে, ওটা হচ্ছে সুপ্রিম কোর্ট নিয়ে। সুপ্রিম কোর্ট সচিবালয় যেটা করা হয়ে গিয়েছিল, তাদের কর্মকর্তা কর্মচারীদের আবার ফিরিয়ে আবার সচিবালয়ে ঢোকানো হয়েছে, সচিবালয় বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে যিনি আইনমন্ত্রী, তিনি ঘটা করে ঘোষণা দিয়ে কিন্তু সেই সময় তিনি এই সচিবালয় উদ্বোধন করেছিলেন। এখন তিনি আইনমন্ত্রী হয়েছেন, এখন তিনি আর তখন এখন তিনি হয়তো যাই হোক কি বলবেন জানি না। এখন আবার তিনি বলছেন যে তিনি এর বিরুদ্ধে এখন সরকারের যে অবস্থান, তার পক্ষে আবার তিনি আইনি লড়াই যাবেন। যাই হোক, তো এই যে ব্যাপারগুলো, তার মানে আমরা আসলে প্রাপ্তির জায়গায় কিভাবে যাচ্ছি। আবার এই যে আপনার এক সচিবালয় তো গেল, এরপর বিচারক নিয়োগ নিয়ে কত ঝামেলা তো আমরা জানি যে দলীয় বিচারক নিয়োগ হলে কি কি ধরনের ঘটনা ঘটে। মানে আপনি যদি ধরেন যে 2006 সালে যে ঝামেলাটা তৈরি হয়েছিল বা যেটা আমরা 111 বলি, ওইখানে তো ওই ক্রাইসিসটা একটা জায়গা তো ওখানে ছিল, ওই
বিচারক নিয়োগ, প্রধান বিচারপতি বয়স বাড়ানো, নানান হিসাব নিকাশ তো ওই জায়গাতে এসেছিল। ইনফ্যাক্ট আমরা এই যে মানে বিচারক শামসুদ্দিন মানিক, তাই তো মানিক তো, হ্যাঁ, তো আমরা দেখেছেন এই ধরনের বিচারকদেরকে, মানে যদিও তিনি বিচারক অ্যাকচুয়ালি, প্রধান বিচারপতি ছাড়া কাউকে তো বিচারপতি বলা যায় না, যদি উনি বিচারপতি না বললে ক্ষিপ্ত হতেন, উনি অ্যাকচুয়ালি বিচারপতি নন, উনি বিচারক। যাই হোক, তো এই ধরনের পরিস্থিতি কি হয় আমরা জানি, কিন্তু তারপরে এই সরকারকে আমরা দেখছি যে আউটরাইট বাতিল করে দিলেন। 133টা অধ্যাদেশের মধ্যে তারা বলেন মাঝে মাঝে যে 98টা অধ্যাদেশ, এতগুলো অধ্যাদেশ একটা অধিবেশনে আমরা পাশ করে ফেলেছি। ভাই, ওগুলো তো সব হয়েছিল, ওগুলো আপনার নতুন করে কিছু করার দরকার পড়ে নাই। আর ওগুলো কোন অধ্যাদেশ? এই ধরনের এক জায়গায় স্কুলের নাম বদলাইছে, একটা জায়গায় শেখ হাসিনার নামে একটা প্রতিষ্ঠান ছিল, ওটার নাম পরিবর্তন হয়েছে, এই টাইপের একটা রাস্তার নাম পরিবর্তন হয়েছে, ওইগুলো তো অধ্যাদেশ করতে হয়েছে তখন। তো সেই অধ্যাদেশগুলো আপনি আইনে পরিণত করেছেন, কিন্তু ঠিক যেগুলো রাষ্ট্রের কাঠামোগত গণতান্ত্রিক মানে রূপান্তরটা করতে পারত, ওই জায়গাগুলোতেই আপনি আসলে আর হাত দিতে চাচ্ছেন না। কেন চাচ্ছেন না জানি না। গুম কমিশনের মানে বন্ধ হয়ে গেল, গুম কমিশনের রিপোর্ট কি আছে না আছে আমরা জানতে পারছি না। কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখলাম, যেখানে দেখলাম যে তারা যে নথিপত্র সংগ্রহ করেছিল সেই নথিপত্র এখন অরক্ষিত অবস্থায় আছে, কারণ কমিশনই নাই। অধ্যাদেশ বাতিল হয়ে গেছে, ফলে কমিশন বিলুপ্ত হয়েছে। মানবাধিকার কমিশন মানে আপনার তথ্য অধিকার কমিশন, মানে এই যে মানে অধ্যাদেশ, এই অধ্যাদেশগুলো যেগুলো আসলে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার করতে পারতো, ওগুলোই আসলে আমরা সামনে আনতে পারলাম না। এটা একটা অনেক বড় ব্যর্থতা। আর একটা ব্যাপার হচ্ছে, সরকারি দলের পক্ষ থেকে আমি কয়েকদিন আগে কোথায় একটা টক শোতে বলছিলাম, আপনাদের চ্যানেলেই কিনা, যাই হোক, তো মানে একজন বলছিলেন যে বিএনপির সাথে একটা প্রতারণা করা হয়েছে নির্বাচনের আগে। প্রতারণাটা কি? যে জুলাই সনদটা যেটা দক্ষিণ প্লাজায় স্বাক্ষর করা হলো, সেটাকে একভাবে দেয়া হয়েছিল, পরবর্তীতে আপনার যখন বাস্তবায়ন আদেশ দেওয়া হয়, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হয় এবং গণভোটের জন্য যে অধ্যাদেশ জারি করা হয়, সেখানে ভিন্নভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে। ফলে এটা প্রেজেন্ট করে বিএনপির সাথে এটা এক ধরনের প্রতারণা করা হয়েছে। ভাই, যদি প্রতারণা হয়ে থাকে, ওটা হয়েছিল 12ই নভেম্বর। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দেওয়া হয়েছিল 12ই নভেম্বর। আপনি 12ই ফেব্রুয়ারি পর্যন্ত 3 মাসে আপনি জানেনই না যে ওখানে কি দেওয়া আছে। এটা তো আপনি নিশ্চয়ই বলতে পারেন না, তখন আপনি জানেন। জানার পরে তো আপনি বলছেন যে এই আপনার গণভোটে হ্যাঁ ভোট দেন। আপনি জানার পর এটা বলছেন না, তাহলে আপনার মনে যদি আগে থেকে থাকতো যে না, আমার সাথে প্রতারণা হচ্ছে, এই কারণে আমি এটা আসলে মানি না, তারপরেও আপনি যদি গণভোটে হ্যাঁ পক্ষে যদি বলে থাকেন, তার মানে তো আসলে ভাই প্রতারণাটা আপনি করছেন, প্রতারণাটা তো আসলে আপনার সাথে হয় নাই।